জানা গেছে ভারত ভূখণ্ডের ৬০ কিলোমিটার অভ্যন্তরে ঢুকে পড়েছে চীনা সেনাবাহিনী। এমনটাই দাবি করছে অরুণাচল প্রদেশের বাসিন্দারা। স্থানীয়দের দাবি, অরুণাচলের অঞ্জ জেলায় নাকি চীনা সেনাবাহিনীর ক্যাম্প দেখা গিয়েছে। ভারতের ৬০ কিলোমিটার এলাকা দখল করে ফেলেছে চীন, যা ঘটেছে সেভেন সিস্টার্সের অন্তর্গত অরুণাচলে। গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছে সেখানকার স্থানীয় বাসিন্দারাই। বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধের হুমকি ভারতের বিরুদ্ধে প্রফেসর ইউনূসের অবস্থান এমন রক্তচক্ষু আগে কখনো দেখেনি ভারত। এবং আমরা বোঝার চেষ্টা করব এই মুহূর্তে মণিপুর এবং সামগ্রিকভাবে সেভেন সিস্টার্স নিয়ে ভারত কতটা সংকটে আছে এবং এর ভবিষ্যৎ। গণহত্যার অভিযোগে দায়ের করা অধিকাংশ মামলার প্রধান আসামি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে ট্রাইব্যুনালে বিচারের মুখোমুখি করা হবে, জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নবনিযুক্ত চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে। ট্রাইব্যুনাল পুনর্গঠন হলে গ্রেপ্তার চাইবে প্রসিকিউশন। আজকে অর্থ ও বাণিজ্য উপদেষ্টা বাংলাদেশের জন্য একটা খুশির খবর দিয়েছে, সেটি হচ্ছে বাংলাদেশকে জিএসপি সুবিধা দেওয়ার বিষয়ে যুক্তরাষ্ট্র ইতিবাচক। তাদেরকে ক্ষমতা দান দেখেন, বিএনপি ক্ষমতা না আসতে বিএনপি লোকের পাওয়ার বেড়ে গেছে। আমি ১০০ জন মারা গেলে ১০০ জন তারা থাকবে। একটা শরীরে থাকা দেশ থেকে তাড়াইছি, আরেক শরীরে দেশে আসতেছে। রাজশাহীতে গণপিটুনিতে আহত আব্দুল্লাহ আল মাসুদ নামের সাবেক এক ছাত্রলীগ নেতা চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আসসালামু আলাইকুম দর্শক, বর্তমান সময়ের রাজনৈতিক পরিস্থিতি বা প্রেক্ষাপটকে বিশ্লেষণ করে আপনাদের সামনে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি। এমনকি দর্শক, আমি আশা করছি আপনারা সেটা ভিডিও শুরুটা দেখেই বুঝতে পেরেছেন। তাই বলবো দর্শক, যারা ভিডিওটি অন করেছেন তারা অবশ্যই নিউজটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, তাহলে মূল রহস্যগুলো বা আসল ঘটনাগুলো জানতে বা বুঝতে পারবেন। যেই ভিডিওগুলোর অংশবিশেষ দেখিয়ে শুরু করেছিলাম সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখাবো। তবে তার আগে বলে, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে গেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। একের পর এক দুঃসংবাদে ভীত সন্ত্রস্ত ভারতের মোদী সরকার। চরম উদ্বেগজনক পরিস্থিতি মণিপুরে। মাত্র কদিন আগেই সেনাবাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছিলেন দেশের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। সেখানে উল্লেখ করেছিলেন বাংলাদেশের কথাও। কিন্তু তার দুদিন না যেতেই ভারতের জন্য গভীর দুঃসংবাদ। সেই নির্দেশনার নেপথ্যে কি হচ্ছে সেটি প্রকাশ করে দিল ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার। সংবাদ মাধ্যমটিতে স্পষ্ট ভাষায় বলা হয়েছে যে ভারতের ৬০ কিলোমিটার এলাকা দখল করে ফেলেছে চীন, যা ঘটেছে সেভেন সিস্টার্সের অন্তর্গত অরুণাচলে। গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছে সেখানকার স্থানীয় বাসিন্দারাই। স্থানীয়রা বলছেন, অঞ্জ জেলার কাপাপু এলাকায় চীনা ক্যাম্পের খোঁজ মিলেছে। ইন্ডিয়া টুডের একটি প্রতিবেদনেও এই দাবি করা হয়েছে। তারা বলেছে, সপ্তাহখানেক আগে থেকেই নাকি ওই অঞ্চলে অবস্থান নিয়েছে চীন সেনা। শুধু তাই নয়, এই তথ্য জানিয়েছে ভারতীয় সেনার মালবাহকেরাও। চীনা ক্যাম্পটি ম্যাকমোহন লাইন থেকে ৬০ কিলোমিটার দূরে হাদিগ্রা পাসের কাছে অবস্থিত। এই অঞ্জ জেলার চাগলাগাম এলাকা থেকেই ২ বছর আগে নিখোঁজ হয়ে গিয়েছিলেন দুই ভাই। লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলের কাছের একটি গ্রামের বাসিন্দা ছিলেন তারা। চীন সীমান্তবর্তী অঞ্চলে ঔষধি গাছের খোঁজে গিয়ে হারিয়ে গিয়েছিলেন দুই ভাই। স্থানীয়দের দাবি, চীনের পিপলস লিবারেশন আর্মি PLA-র হাতে বন্দী আছেন তারা। ভারতীয় সেনার কাছে বারবার নিখোঁজদের সম্পর্কে তথ্য চেয়েও কোনো খবর পাওয়া যাচ্ছে না। অঞ্চল বিধায়ক তথা রাজ্যের নারী ও শিশু উন্নয়ন মন্ত্রী দাসাংলু পুল সে সময় বলেছিলেন, চীন এখনো সরাসরি স্বীকার করেনি ওই দুই যুবক তাদের হেফাজতে কিনা। তবে আমাকে বলা হয়েছে বেঁচে আছেন তারা। যদিও অঞ্চতে চীনা অনুপ্রবেশ নিয়ে সে রাজ্যের কোনো মন্ত্রী এখনো কোনো মন্তব্য করেননি। দুই ভাই ছাড়াও ভারত চীন সীমান্ত থেকে আগেও নিখোঁজ হয়েছেন বহু মানুষ। ২০২০ সালের সেপ্টেম্বরে সুবানসিরি জেলা থেকে নিখোঁজ হন ৫ যুবক। এক সপ্তাহ PLA-র হাতে বন্দী থাকার পরে ঘরে ফেরেন তারা। ২০২২ সালেও এক কিশোর ৯ দিন বন্দী ছিলেন চীনা সেনার হাতে। পাশাপাশি এবারই প্রথমবার নয়, এর আগেও বিভিন্ন সময়ে ভারত ভূখণ্ডে চীনা অনুপ্রবেশের খবর প্রকাশ্যে আসে। ২০১৯ সালে চীন অরুণাচল সীমান্তে আমাকো ক্যাম্পের কাছে দৈমরু নালার ওপর কাঠের অস্থায়ী ব্রিজ বানিয়েছিল চীন। ২০২০ সালেও দিবং জেলাতেও ঢুকে পড়েছিল চীনা বাহিনী। তবে বারবার এই ধরনের খবর বিজেপি সরকারের সামনে বড় একটি প্রশ্নবোধক চিহ্ন এঁকে দিচ্ছে।
এবার মাত্র কদিন হলো তৃতীয় মেয়াদে সরকার গঠন করেছে মোদি জোট। তবে একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় বিরোধীদের তথা রাহুল গান্ধীর তিরস্কারে জর্জরিত হচ্ছেন মোদি। এমনকি বিভিন্ন স্থানে চীন সেনাদের প্রবেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন কংগ্রেস নেতা, যা ভবিষ্যতে মোদির টিকে থাকা নিয়ে প্রশ্ন তুলছে। আজকে অর্থ ও বাণিজ্য উপদেষ্টা বাংলাদেশের জন্য একটা খুশির খবর দিয়েছে। সেটি হচ্ছে বাংলাদেশকে জিএসপি সুবিধা দেওয়ার বিষয়ে যুক্তরাষ্ট্র ইতিবাচক। হঠাৎ করে এই যে জিএসপি সুবিধাটা, এবং আপনারা জানেন যে মার্কিন যুক্তরাষ্ট্র তার অনেকগুলো সুবিধা রাজনৈতিক বিবেচনায় ব্যবহার করে। এখন যে সরকার আছে, অন্তর্বর্তী সরকার ডক্টর ইউনূসের নেতৃত্বে, এটাকে ধারণ করে মার্কিন যুক্তরাষ্ট্র। তারা মনে করে ইউনূসের সরকার মানে হচ্ছে তাদের সমর্থিত একটা সরকার। সুতরাং দীর্ঘদিন থেকে ঝুলে থাকা যে জিএসপি সুবিধা, সেই সুবিধাটা দেওয়ার ব্যাপারে তারা সিগন্যাল দিয়েছে অন্তর্বর্তী সরকারকে। আর সেই কথাটা সালেউদ্দিন আহমেদ, অর্থ বাণিজ্য উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ, সেটি একটি বৈঠকে প্রকাশ করল। মানে অন্তর্বর্তী সরকারের 1 মাসের মাথায় নিঃসন্দেহে এটি একটি খুশির খবর। এখানে বলা হচ্ছে যে কর্ম পরিবেশ উন্নয়নের শর্ত দিয়ে 2013 সালে এই বাণিজ্যিক সুবিধা বাতিল করে মার্কিন প্রশাসন। 2013 সালে বাতিল করেছিল। তারপরে দীর্ঘ সময় বাংলাদেশের পক্ষ থেকে অনেক চেষ্টা তদবির করা হয়েছে, কিন্তু ওই যে বললাম যে রাজনৈতিক কারণে মার্কিন যুক্তরাষ্ট্র দেয়নি। কেননা যেভাবে বৈরী মনোভাব ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যাপারে শেখ হাসিনা সরকারের, তার প্রেক্ষিতে এটি দেওয়ার প্রশ্নই ওঠে না, সে কারণে দেয়নি। আর এই জিএসপি সুবিধাটা যদি দেওয়া হয়, তাহলে বিপুলভাবে বাংলাদেশের যে তৈরি পোশাক শিল্প, সেই পোশাকের প্রবেশ ঘটবে এবং একেবারেই বলা যায় যে আমেরিকার বাজার সয়লাভ হয়ে যাবে বাংলাদেশের তৈরি পোশাক সহ অন্যান্য রপ্তানি পণ্যে। এটা একটা অনেক বড় সুবিধা। রোববার দুপুরে সচিবালয়ে রপ্তানি উন্নয়ন ব্যুরো ও ফরেন সার্ভিস ট্রেড ইনস্টিটিউটের পর্যালোচনা পর্ষদের সভা শেষে তিনি এই কথা বলেন। আরেকটা সুখবর আছে, অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে রপ্তানি আয় বৃদ্ধি পেয়েছে। চিন্তা করেন, মাত্র 1 মাসের মধ্যেই বৃদ্ধি পাচ্ছে। গেল অর্থ বছরে রপ্তানি আয় এর আগের বছরের চেয়ে 12.4% বেড়েছে। আগামী বছরের জানুয়ারিতে বাণিজ্য মেলা আয়োজনের সিদ্ধান্ত হয়েছে বলেও তিনি জানান। দুটি সংবাদ, তার মানে রপ্তানি আয় বাড়লো, অন্যদিকে সবচেয়ে বড় সুবিধাটা বা সুখবর হলো জিএসপি সুবিধাটা বহাল করতে যাচ্ছে আমেরিকা, এবং সেই সিগন্যালটা দিয়েছে। আর মার্কিন যুক্তরাষ্ট্র যখনই এই ধরনের সুবিধা মানে দেবে বাংলাদেশকে, এটা মনে রাখা দরকার যে সমস্ত পশ্চিমা দুনিয়া কিন্তু সেটি অনুসরণ করবে। ফলে একটা অপার সম্ভাবনা বাংলাদেশের এই যে গার্মেন্ট তৈরি পোশাক শিল্পের জন্য, যে তৈরি পোশাক শিল্পে মোটামুটি তার মরণ দশা ঘনিয়ে এসেছিল, এবং ধারণা করা হচ্ছিল যে এই ধরনের অস্থিতিশীল পরিবেশে বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের সমস্ত কিছু আস্তে আস্তে ট্রান্সফার হয়ে যাবে ভারতে। কিন্তু সেটি এখন আর হচ্ছে না। আবার নতুন জাগরণ তৈরি হবে এমন একটা কিন্তু পরিস্থিতি তৈরি হয়েছে। নিঃসন্দেহে এই জিএসপি সুবিধাটা একেবারে আনুষ্ঠানিকভাবে যখন বাংলাদেশ জানতে পারবে, তখন একটি গতি সঞ্চার হবে, এবং তখন নিশ্চয়ই আপনারা বুঝতে পারবেন যে কি পরিমাণ বাণিজ্যিক সুবিধা দিয়ে কত দ্রুত বেগে মানে বর্তমান যে অন্তর্বর্তী সরকার তারা এগিয়ে চলেছে। দর্শক, বাংলাদেশের সাথে ভারতের অপরাধী প্রত্যার্পণ চুক্তি, যেটা এক্সট্রাডিশন ট্রিটি, সেটা সম্পাদিত হয়েছে 2013 সালে, এবং তিনি শেখ হাসিনা সরকার তিনি যখন ক্ষমতায় ছিলেন তার সময়ই এই চুক্তিটি স্বাক্ষরিত হয়েছে। সুতরাং এই প্রক্রিয়া শুরুর মাধ্যমে আমরা আইনগতভাবেই তাকে বাংলাদেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার জন্য চেষ্টা করবেন। তবে আমরা আপনাদেরকে এনশিওর করতে পারি যে আগের সময়ে অতীত যে স্বৈর শাসক ছিল তারা বিচার ব্যবস্থাকে যেভাবে ধ্বংস করেছিল, যারা বিচারকদেরকে এমনভাবে কন্ট্রোল করেছে, এমনভাবে অন্যায়ভাবে রায় দিতে বাধ্য করেছে, অথবা বিচারকরা নিজেরাই এগুলোর সাথে সম্পৃক্ত হয়েছে, সেই রকম বিচারক আর কখনো এই ট্রাইব্যুনালে আসবে না ইনশাআল্লাহ। নিশ্চয়ই আমরা চাইবো যে যেহেতু সম্ভাব্য প্রধান পারপিট্রেটর তিনি দেশ থেকে পালিয়েছেন, তাকে দেশে ফিরিয়ে আনার জন্য আইনি প্রক্রিয়া সেটা আমরা শুরু করব। বাংলাদেশের সাথে ভারতের অপরাধী প্রত্যার্পণ চুক্তি, যেটা এক্সট্রাডিশন ট্রিটি, সেটা সম্পাদিত হয়েছে 2013 সালে, এবং তিনি শেখ হাসিনা সরকার তিনি যখন ক্ষমতায় ছিলেন তার সময়ই এই চুক্তিটি স্বাক্ষরিত হয়েছে। তিনি যেহেতু বাংলাদেশের গণহত্যার প্রধান আসামি হবেন বলে আমরা মনে করছি, বা অধিকাংশ মামলায় তাকে আসামি করা হয়েছে, সুতরাং এই প্রক্রিয়া শুরুর মাধ্যমে আমরা আইনগতভাবেই তাকে বাংলাদেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। হামলা মামলায় হতাশ বাংলাদেশের আওয়ামী লীগ কর্মীরা, ছাড়তে চাইছে রাজনীতি, দিশেহারা, বিপর্যস্ত। তবে কি বাংলাদেশের রাজনীতি থেকে আওয়ামী লীগ দলটা হারিয়ে যাবে? আগে শাস্তি, তারপর সিদ্ধান্ত। বাংলাদেশের রাজনীতিতে পুরো দমে আওয়ামী লীগের ফেরাটা এখন বড্ড মুশকিল। এই মুহূর্তে কি চাইছে অন্তর্বর্তী সরকার? আওয়ামী লীগের রাজনীতিতে ফেরাটা ঠিক কতটা কঠিন? 16 বছরের রাজনীতিতে কোন বড় গলদ করে ফেলল আওয়ামী লীগ?
যার ফল ভুগতে হচ্ছে এখন? বিগত 16 বছরে অন্যান্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে যা করেছিল এখন তাই উল্টো হয়ে ফিরছে আওয়ামী লীগের ভাগ্যে। কথাগুলো শুনে হয়তো আপনি অবাক হচ্ছেন, কিন্তু যদি বর্তমানে আওয়ামী লীগের পরিস্থিতি বিচার বিশ্লেষণ করেন বুঝতে পারবেন এই দলের নেতাকর্মীদের অবস্থাটা ঠিক কেমন। বাংলাদেশের অন্যতম জনপ্রিয় একটা রাজনৈতিক দল, তার হাল এমন হবে কেউ কি ভেবেছিল? কে জানতো ক্ষমতা হারালে এমন করুণ অবস্থা হবে? ভেবে কুল পাচ্ছেন না আওয়ামী লীগের নেতাকর্মীরা। আজকের প্রতিবেদনের ফোকাস থাকবে এই পয়েন্টগুলোর দিকেই, কারণ এই প্রশ্নগুলো আপনাদের মনেও ঘুরে ফিরে এসেছে। আপনারাও নানা রকম কমেন্টস করেছেন আমাদের, সেই সমস্ত কমেন্টস থেকে আমরা একটা বিষয় সাজিয়ে আজকের প্রতিবেদনটাকে তৈরি করেছি। সঙ্গে থাকুন শেষ পর্যন্ত। বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের ভবিষ্যৎটা ঠিক কি? শাস্তির পথ ধরেই কি রাজনীতিতে ফিরতে হবে, নাকি বাংলাদেশের জনগণের মন থেকে মুছে যাবে আওয়ামী লীগের নাম? এক্ষেত্রে আপনার মতামত কি? এই যে এত প্রশ্ন উঠছে, এই প্রশ্নগুলো কতটা যুক্তিযুক্ত? বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা এই মুহূর্তে আওয়ামী লীগ দল নিয়ে কি ভাবছে জানেন? সম্প্রতি এক উপদেষ্টা তো বলেই দিয়েছেন, সম্পূর্ণ বিচার না হওয়া পর্যন্ত ফ্যাসিবাদীরা বাংলাদেশে পুনর্বাসনের সুযোগ পাবে না। মানবতা বিরোধী অপরাধী হিসেবে তাদের বিচার নিশ্চিত করার সিদ্ধান্ত নিয়েছে। অন্তর্বর্তী সরকার ফ্যাসিবাদী দল এবং জোটকে প্রকাশ্যে কর্মসূচি পালনের ক্ষেত্রেও সরকার নিরুৎসাহিত করবে। নিশ্চয়ই এখানে বুঝতে পারছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ঠিক কোন দলকে ফ্যাসিবাদী বলতে চাইছে। শুধু তাই নয়, বাংলাদেশের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন অর্থাৎ গণভবনকে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদের কথায় ফ্যাসিবাদী যে রাজনৈতিক দল বা রাজনৈতিক জোট বাংলাদেশে ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করেছিল, সম্পূর্ণ বিচার না হওয়া পর্যন্ত তারা রাজনীতি করতে পারবে কি পারবে না এই প্রশ্ন জনগণের কাছে ছেড়ে দেওয়া হয়েছে। সম্পূর্ণভাবে বিচারের জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে। আইন মন্ত্রণালয় কাজ করছে। মানবতা বিরোধী অপরাধী হিসেবে তাদের বিচার নিশ্চিত করা হবে। আওয়ামী লীগ দল হিসেবে কার্যক্রম চালাতে পারবে কিনা সে প্রসঙ্গে তিনি স্পষ্ট বলে দেন, দেশের জনগণ সিদ্ধান্ত নেবে। যেহেতু আওয়ামী লীগ মানবতা বিরোধী অপরাধ করেছে, সেই দায় নিয়ে তারা কিভাবে ফিরবে এবং তাদের ফিরতে দেওয়া হবে কিনা সেটা বাংলাদেশের জনগণের সিদ্ধান্ত। বর্তমানে বাংলাদেশের পরিস্থিতি দেখতেই তো পাচ্ছেন। আপনার কি মনে হয় এই মুহূর্তে বাংলাদেশের জনগণ মেনে নেবে আওয়ামী লীগকে? দর্শক, আমি আশা করছি আপনারা সকলে অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিও দেখেছেন। এমনকি দর্শক, যদি এই ভিডিওগুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তো অবশ্যই জানাবেন। দর্শক, নিউজটি শেষ করছি এখানেই, ফিরছি পরবর্তী নিউজে নতুন কোনো টপিকে। আল্লাহ হাফেজ।